চলো, যে কার্বনটার মাথায় স্টার দিলাম, ফটাফট এর হাইব্রিডাইজেশনটা আমাকে আরেকবার একটু বলো। তোমরা মাইক্রোফোন অন করবে, কথা বলবে, দেখবে ক্লাসটা ভালো লাগবে। ইন্টারাকশন না করলে ভালো লাগবে না। আচ্ছা, কি শিখিয়েছিলাম একবার একটু মনে করিয়ে দিই। বলেছিলাম শুধুমাত্র সিগমা বন্ড বা লোন পেয়ার এবং তার সাথে যদি আইসোলেটেড কোঅর্ডিনেট বন্ড থাকে, এরা তিনজনই হাইব্রিডাইজেশনে যায়, বাকিরা হাইব্রিডাইজেশনে যায় না। দেখবে এই পিডিএফটার মধ্যে রুলস গুলো লেখা আছে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো আজকে। আর বলেছিলাম যদি কোথাও কোনো অড ইলেকট্রন থাকে বা পাই বন্ড থাকে, অথবা কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড যেটা কিনা আইসোলেটেড না, কোনো বন্ড তৈরি হয়েছে তার উপরে যদি থাকে, এরা হাইব্রিডাইজেশনে যায় না। এবার এই যে স্টার দিলাম কার্বনের মাথায়, এর দুদিকে কাউন্ট করে বুঝবো যে হাইব্রিডাইজেশন কি হবে। তোমরা ডান দিকে আসো। ডান দিকে ট্রিপল বন্ড আছে, আমরা এই দুটো বন্ডকে বলি পাই বন্ড, এরা হাইব্রিডাইজেশনে যাবে না। বাঁ দিকের একটা বন্ড সিগমা ধরবো, ডান দিকের একটা সিগমা ধরবো, দুটো সিগমা, ফলে এর হাইব্রিডাইজেশন করা যাবে এসপি। এটা এর আগের দিন আমরা বুঝিয়েছিলাম। বলো তো বি অ্যাটম যেখানে অ্যারোটা দিলাম, এর হাইব্রিডাইজেশন কি হবে, ভেবে চিন্তে বলবে। বি অ্যাটমের হাইব্রিডাইজেশন ফার্স্ট। আচ্ছা, স্যার আমি হেল্প এসপি। করে। হ্যাঁ, এখানেও এসপি, কারণ কি, এই দিকের সিগমা একটা হাইব্রিডাইজেশনে যাবে, এদিকের এই বন্ডটা পাই বন্ড হাইব্রিডাইজেশনে যাবে না। আর এটা আইসোলেটেড না, এটা অলরেডি একটা বন্ড হয়েছে তার উপরে, এও হাইব্রিডাইজেশনে যায় না। মাঝখানের একটা যাবে, ফলে দুজনের জন্য আমরা এর হাইব্রিডাইজেশনও বলবো এসপি। ভেরি গুড, চলো এর হাইব্রিডাইজেশন বলো, এখন যেখানে অ্যারো দিলাম তার হাইব্রিডাইজেশন। লক্ষ্য করো কোনটা যাবে কোনটা যাবে না, নিজেরা একবার ট্রাই করো, তারপর আমি আসছি। আমি হেল্প করি। বাদিকের যে কোঅর্ডিনেট বন্ড ডেটিভ বন্ড, এটা আইসোলেটেড ডেটিভ, এটা যাবে, লোন পেয়ার যাবে। আর ডান দিকে দুটো বন্ডের মধ্যে একটা পাই আছে, পাই যাবে না। আর সিগমা আছে একটা, সিগমা যাবে। ফলে যাবে কজন দেখো, সিগমা যাচ্ছে, এদিকে একজন, এদিকে লোন পেয়ার যাচ্ছে, তিনজন যাচ্ছে। ওর হাইব্রিডাইজেশন তোমায় বলতে হবে sp2। তো এরকম ভাবে হাইব্রিডাইজেশন করা যায়। তা আজকে আমি আর এগুলো নিয়ে আলোচনা করলাম না। আমি আজকে মেন পড়া যেটা সেটাই ঢুকি। আচ্ছা, এই পিডিএফটা যখন যাবে, তোমরা এই পিডিএফ এ একটা জিনিস খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, পরীক্ষায় আসে প্রশ্নটা। আমি এই জায়গাটা হাইলাইট করেছি, এই পেজটা স্টার দিলাম। বাড়িতে এই পেজটা ভালো করে পড়বে। দেখো কি বলতে চাইছি। তোমরা লক্ষ্য করে দেখবে আগের দিন আমরা এরকম হাইব্রিডাইজেশন পড়িয়েছিলাম sp3d। এটা উল্লেখ এই কারণে করলাম, এখানে দেখো যে ডি অরবিটাল হাইব্রিডাইজেশনে গেছে, আমাদের কাছে টোটাল 5টা ডি অরবিটাল আছে। এই ডি অরবিটাল গুলোর নাম একবার বলে যাই। ডি এক্স ওয়াই হয়, ডি ওয়াই জেড হয়, ডি জেড এক্স হয়। আর দুটোর একটার নাম ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, আর একটা ডি জেড স্কোয়ার হয়। এখন আমাদের প্রশ্ন দেয়, এই যে হাইব্রিডাইজেশন sp3d, এখানে কোন ডিটা আমরা ব্যবহার করলাম। তো এটা বোঝার জন্য রুলস আছে, তো রুলসে গিয়ে লাভ নেই, মনে রাখাটাই বুদ্ধিমানের কাজ। sp3d যদি হয়, এই ডিটা 100% কেসে জেড স্কোয়ার হবে। কখন জেড স্কোয়ার হবে? যদি জিওমেট্রিটা ট্রাইগোনাল বাইপিরামিডাল হয়। আমরা ট্রাইগোনাল বাইপিরামিডালই পড়েছি, এখন আরেকটা জিওমেট্রি আমি বোঝাবো। তাহলে তোমরা খাতায় নোট করো, যদি জিওমেট্রি টিবিপি হয়, তাহলে এই ডিটা অলওয়েজ ডি জেড স্কোয়ার হবে। আর যদি দেখা যায় আরেকটা হাইব্রিডাইজেশনের স্ট্রাকচার বলি, sp3d এর জন্য আরেকটা জিওমেট্রি হয়, তাকে বলে স্কোয়ার পিরামিডাল। এই স্কোয়ার পিরামিডাল এই জিওমেট্রিটা আমরা দেখিয়েছিলাম, দেখতে খানিকটা এরকম হয়। বেস একটা স্কোয়ারের মতন হয়, আর ওপরে জাস্ট এরকম একটা পিরামিডের মতন হয়। এগুলো উঁচু ক্লাসে আছে, তোমাদের এরকম জিওমেট্রি খুব বেশি নেই। তো যদি দেখা যায় জিওমেট্রিটা স্কোয়ার পিরামিডাল হয়েছে, তখন এই ডি কিন্তু আর জেড স্কোয়ার হবে না, তখন এই ডি হবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো ইনফরমেশনটা দিয়ে রাখলাম, এগুলো যেই নিটে জিজ্ঞেস করবে মাথায় রেখো। আরেকবার সামারি করি। sp3d যদি হয়, আর জিওমেট্রি যদি টিবিপি হয়, ওই ডি হবে জেড স্কোয়ার। আর sp3d এর ক্ষেত্রে স্কোয়ার পিরামিডালও হতে পারে, সেক্ষেত্রে এই ডিটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার নেক্সট চলে আসো, দেখবে হাইব্রিডাইজেশন আমরা এরকমও পড়িয়েছিলাম, sp3d2 পড়িয়েছিলাম। এই ক্ষেত্রে জিওমেট্রি অক্টাহিড্রাল হয়, তখন যে দুটো ডি ইউজ হয়েছে, তাদের একটা জেড স্কোয়ার ইউজ হয়, আর একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইউজ হয়। আর লাস্ট তোমাদের পড়তে হবে, যদি হাইব্রিডাইজেশন sp3d3 হয়, মনে করে দেখো এই হাইব্রিডাইজেশনের সময়
জিওমেট্রিটা ছিল পেন্টাগোনাল বাইপিরামিডাল। এই কেসে তিনটে ডি কারা কারা লক্ষ্য করো, একটা এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স। ব্যাস, বাকি এইগুলো এখন তোমরা বুঝতে পারবে না। এই দুটো আমরা ইলেভেনে বুঝবোই না। যে হাইব্রিডাইজেশন এরকমও হয়, ডিএসপি টু হয়, এগুলো ক্লাস 12-এ কোঅর্ডিনেশনের সময় পড়াবো। তো এই দুটো আমি আপাতত বাদ দিতে বললাম, তোমরা উপরে তিনটে ইনফরমেশন মনে রেখো। এইটুকুই আমার আগের দিনের পড়া থেকে বলার ছিল। আজকে আমরা নতুন পড়া শুরু করি। এগুলো আমরা এর আগের দিন তোমাদের একটা নোট বানিয়ে দিয়ে দিয়েছিলাম। আজকে আমি মেইন যেটা পড়াবো সেটা ভিএসিপিআর এর আন্ডারে কতগুলো ছোট ছোট থিওরি আছে, আমরা ওই থিওরি গুলো পড়বো। ফলে তোমরা আলাদা করে আবার হেডিং করো। আগের দিন আমরা ভিএসিপিআর কথাটা শুনেছিলাম, আমরা ভিএসিপিআর এর নিয়ম দিয়ে কিছু স্ট্রাকচার বের করা শিখেছিলাম। আজকে আমরা ভিএসিপিআর এর আন্ডারে কতগুলো রুলস আছে, ওই রুলস গুলো পড়বো এক এক করে। আচ্ছা, তোমরা ফার্স্ট লেখো ভিএসিপিআর এর ফার্স্ট রুলে যাব, 1 নম্বর রুলে। তো 1 নম্বর রুলে যাওয়ার আগে আমি কয়েকটা কম্পাউন্ডের এক্সাম্পল দিয়ে যাই। চলো, অ্যামোনিয়া লিখলাম। তোমরা আমার সাথে সাথে কাজগুলো করার চেষ্টা করবে। মিথেন, অ্যামোনিয়া আর জল। যারা আগের দিন ছিলে তারা জানে। বলতো মিথেনের, আমি যদি কাউকে একবারে জিজ্ঞেস করি ইপি কত, মিথেনের ক্ষেত্রে বলছি, ইপি কত, বিপি কত আর এলপি কত, এই হিসেবটা আমরা আগের দিন শিখিয়েছিলাম। আজকে আমি চাইবো তোমাদের মধ্যে কেউ একজন মাইক্রোফোন অন করুক, এই হিসেবটা আমাকে একটু করে দাও ফটাফট। মিথেনের ইপি, বিপি, এলপির হিসেব ফার্স্ট করবে কেউ একজন, মাইক্রোফোন অন করো। আমি জানি তোমরা এটা পারবে। স্যার হ্যাঁ, আয়ুষ স্যার বলছে, আয়ুষ। মিথেনের ইলেকট্রন পেয়ার 4, হুম। বন্ড বন্ড ভেরি পেয়ার গুড, 4 আর লোন পেয়ার 0। ভেরি গুড। বন্ড পেয়ার, ইলেকট্রন পেয়ার 4 হয়, বন্ড পেয়ার 4 হয়, লোন পেয়ার ছিল না। ফাইন। আমি যারা ছিল না ক্লাসে, অ্যাকচুয়ালি আগের দিন তো আমি বোর্ডে পড়াইনি, রেকর্ডও করতে পারিনি আগের দিন। বাড়িতে একটা বিশাল সমস্যা ছিল, তো ইন্টারনেটও ছিল না। বোর্ড নষ্ট হয়ে গেছে, মানে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তা আমি যাই হোক, আমি আরেকবার একটু বলি। ইপি ক্যালকুলেশনের নিয়ম এরকম ছিল। কার্বনের ভ্যালেন্স শেলে আমরা সবাই জানি, কার্বনের ভ্যালেন্স শেলে টোটাল 4টে ইলেকট্রন থাকে, কারণ কি কার্বন গ্রুপ নাম্বার 14-এ আছে। আচ্ছা, এটা আমরা মোটামুটি সবাই জানি। দাঁড়াও 1 মিনিট, হিসেবটা করি। কার্বনের ভ্যালেন্স শেলে টোটাল 4টে ইলেকট্রন আছে, হাইড্রোজেন একটা একটা করে 4টে ইলেকট্রন দেয়, টোটাল 8টা ইলেকট্রন। ওই জন্য পেয়ার হিসেবে বলেছি 4। আর যেহেতু 4টে হাইড্রোজেন আছে, ওরা 4টেই বন্ড করবে, বন্ড পেয়ার ওই জন্য 4। আর ইপি থেকে বিপি কে বাদ দিলে লোন পেয়ার 0 হয়। এবং আরেকটা কথা বলেছিলাম, ইপি যদি 4 হয়, এর হাইব্রিডাইজেশন অবশ্যই বলতে হবে sp3। sp3 হলে জিওমেট্রি টেট্রাহিড্রাল হয়। আচ্ছা, জিওমেট্রি টেট্রাহাইড্রাল হলে সেটা একবার এঁকে দেখানো যাক। মাঝখানে কার্বন দিয়ে দাও, আর এই চারদিকে 4টা মিথাইলের সাথে, মানে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন দিয়ে দাও। এই হচ্ছে মিথেন দেখতে। আমরা জিওমেট্রিকে টেট্রাহাইড্রাল বলি। এবং আরেকটা কথা আগের দিন বলেছিলাম, এই মিথেনে বন্ড অ্যাঙ্গেল গুলোর ভ্যালু আছে একটা। টিডি যদি হয় বা টেট্রাহাইড্রাল যদি হয়, এই বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু বলা হয়েছিল 109 ডিগ্রি 28 মিনিটস। এগুলো আমরা এর আগের দিন বলেছিলাম। এবার তুমি যদি অ্যামোনিয়াতে যাও, অ্যামোনিয়াটা আমি বলে দিই ফাটাফাট। অ্যামোনিয়াতেও তোমরা হিসেব করে দেখবে, ইপির ভ্যালু 4 আসবে, ইপির ভ্যালু 4 আসবে, এর বিপির ভ্যালু 3 আসবে, কারণ এখানে নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন আছে, সো বিপি 3। আর ওএলপি 1 আসবে। আর এখানেও তাই, ইপি যেহেতু 4 আছে, হাইব্রিডাইজেশন sp3 হবে। কিন্তু একটা লোন পেয়ার আছে, ফলে ওর শেপটা খানিকটা বদলায়। ওর একখানা লোন পেয়ার আছে, তার সাথে আমরা 3টে হাইড্রোজেন যদি জুড়ে দিই, আমরা এই জিওমেট্রিটাকে এখন আর টেট্রাহাইড্রাল বলতে পারি না, এর শেপটা চেঞ্জ হয়ে হবে পিরামিডাল। কোনো বইতে পিরামিডাল লেখা থাকে, কোনো বইতে স্কোয়ার পিরামিডাল লেখা থাকে। তো যাই হোক, এবার ভিসিপিআর এ কি বলছে শোনো। ভিসিপিআর এ বলছে, তুমি তোমরা মিথেন এবং অ্যামোনিয়াতে যাও, দুজনেরই হাইব্রিডাইজেশন সেম। হাইব্রিডাইজেশন হলে জিওমেট্রি দুজনেরই টেট্রাহাইড্রাল হওয়ার কথা। কিন্তু মিথেন টেট্রাহাইড্রাল, অ্যামোনিয়া পিরামিডাল। ভিএসিপিআর এখানেই তার ফার্স্ট ল দিয়েছে। ভিএসিপিআর এর ফার্স্ট লতে বলা, যদি কোনো সিস্টেমে কোনো লোন পেয়ার না থাকে, তবে হাইব্রিডাইজেশন অনুযায়ী যা ওর জিওমেট্রি হওয়ার কথা, ওর শেপ তাই হয়। কিন্তু যদি একটা লোন পেয়ার বা দুটো লোন পেয়ার থাকে, তাহলে জিওমেট্রি আর শেপ সেম হয় না, আলাদা হয়। এটাই ভিএসিপিআর এর রুল নাম্বার 1। এবং শুধু তাতে শেপ চেঞ্জ হয় তা না, ওদের বন্ড অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়, ওটা আমরা আজকে ডিসকাস করব। তো অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল 109 হবে না। তার কারণগুলো আমি একটু বাদে ক্লিয়ার করব। একটু জলে চলে আসো। দেখো জলের কি ছিল। জলেরও, হ্যাঁ হ্যালো, আকাঙ্ক্ষা বলো, হ্যাঁ।
ওহো, মানে তুমি কি গ্রুপে আছো? আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে লিঙ্কটা এক্ষুনি পাঠাচ্ছি, তুমি জয়েন করো জুমে। হ্যাঁ, জুমে। যেটা বলছিলাম শোনো। তাহলে ওয়াটারের ইপি কত হবে? ওয়াটারের ইপিও দেখবে 4 আছে। এর যদি বিপি হিসেব করো, দুটো হাইড্রোজেন আছে মানে বিপি 2 হবে, আর ওর এলপি 2 হবে। এবার ইপি 4 হওয়ার কারণে হাইব্রিডাইজেশন তো সেমই হবে, sp3। sp3 হলে তো টেট্রাহাইড্রাল হওয়ার কথা, কিন্তু জলের কাছে যেহেতু দুটো লোন পেয়ার আছে, ও শেপটা পাল্টায়। শেপটা পাল্টে গিয়ে ও শেপটাকে আমরা বলি অ্যাঙ্গুলার বলে, বা বেন্ট বলে, বা ভি শেপ বলে, ডট ডট ডট। এখন সমস্যাটা কি ভালো করে তাকিয়ে বোঝো। মিথেনে একটাও লোন পেয়ার ছিল না, আমরা ওকে বলেছি পিও টেট্রাহাইড্রাল, বন্ড অ্যাঙ্গেল 100 নাই। অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার আছে, ওর শেপ চেঞ্জ হয়ে পিরামিডাল হয়েছে, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হবে, কারণটা আমি পরে বলি। আর জলের ক্ষেত্রে আসো, জলের ক্ষেত্রে দুটো লোন পেয়ার আছে, এরও শেপ চেঞ্জ হয়েছে, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হবে। এবার ভিসিপি আর ওর ফার্স্ট লতে কি বলেছে, তোমরা এই জায়গাটা ভালো করে পড়ো, আমি রুলগুলো লিখেছি। ভিএসিপিআর এর ফার্স্ট লতে বলছে লোন পেয়ারের রিপালশন ভ্যালুটা লোন পেয়ার বন্ড পেয়ারের চেয়ে বেশি, সেটা নাকি আবার বন্ড পেয়ারের চেয়ে বেশি। আচ্ছা, কেউ একজন অ্যানোটেশন করছো, ওটাকে মুছে দাও, নাহলে পিডিএফটা নোংরা হবে। এই এত নোংরা করে কে দাগালো রে? মুছো মুছো মুছো, হ্যাঁ ঠিক আছে। চলো কথাটা আমি আরেকবার বলি। ভিএসিপিআর বলছে লোন পেয়ার রিপালশনের ভ্যালু লোন পেয়ার বন্ড পেয়ারের চেয়ে বেশি, সেটা আবার বন্ড পেয়ারের চেয়ে বেশি। এবার এটা এক্সপ্লেন কিভাবে করব, সবাই ভালো করে বোঝো। তোমরা মিথেনের দিকে তাকাও। মিথেনে এই যে যে বন্ডটা আমি এখন দাগালাম, আমি একটা কালার ইউজ করি, তোমরা দু একজন একটু মাইক্রোফোনটা অন করো তো, আমার কথার সাথে সাথে উত্তর দিও তো। এই যে বন্ডটা আমি দাগালাম, এই বন্ডের ইলেকট্রন গুলোকে আমরা কি বলবো? বন্ড পেয়ার বলবো নাকি লোন পেয়ার বলবো? অ্যান্সার করবে কিন্তু, নাহলে আমার মনে বন্ড হবে পেয়ার। একটা বন্ড পেয়ার। তাহলে এখন এদের মাঝখানে যে অ্যারোটা দিলাম, এদের মাঝখানে যে রিপালশন, এই রিপালশনটাকেই বলা হয় বন্ড পেয়ার রিপালশন। সেম ভাবে আমি যদি ডান দিকে অ্যারো দিই, তোমরা এই রিপালশনটার নাম বলো, এটাও বন্ড পেয়ার রিপালশন। ইভেন মিথেনের যে টোটাল, ভালো করে যদি 3D মডেলটা দেখো, এখানে টোটাল 6খানা বন্ড পেয়ার রিপালশন আছে। যেহেতু সবাই বিপি বিপি রিপালশন, সব রিপালশন গুলো আইডেন্টিক্যাল, ফলে এরা কারো চেয়ে কারো মান মানে ভ্যালু বেশি না কম না, তাই সমস্ত বন্ড অ্যাঙ্গেল আইডেন্টিক্যাল, প্রত্যেকটার ভ্যালু হয় 100 নাই। তুমি এবার যদি অ্যামোনিয়াতে যাও, দেখবে অ্যামোনিয়ায় 2 রকমের রিপালশন হয়। এবার আমি যেদিকে অ্যারোটা দিলাম, এই যে পিঙ্ক কালারের অ্যারো, বলতো এই রিপালশনটার নাম কি দেয়া উচিত? লোন পেয়ার বন্ড পেয়ার। গুড, এই রিপালশনের নাম হবে লোন পেয়ার বন্ড পেয়ার। স্নেহায়ু, এই দিকের যে রিপালশনটা দাগ দিলাম, এর কি নাম হবে বলো? লোন পেয়ার বন্ড লোন বন্ড পেয়ার পেয়ারই বন্ড হবে। পেয়ার। আর এই দিককার নাম বলো, আর এই দিককার নাম বলো, এই রিপালশন গুলো বলো। বন্ড পেয়ার। বন্ড পেয়ার। এগুলো বন্ড পেয়ার। এখন ভিএসিপিআর কি বলছে, লোন পেয়ার যেহেতু সেন্ট্রাল অ্যাটমের কাছাকাছি থাকে, তাই লোন পেয়ারের বন্ড পেয়ারের রিপালশনটা হাই হয়। ভাবো, এই ভ্যালুটা হাই, এই ভ্যালুটা হাই, আর এই ভ্যালুগুলো লোয়ার। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা আরেকটু চেপে আসার কথা। এখানে যেমন 109 ছিল, রিপালশনটা সবাই ইকুইভ্যালেন্ট রিপালশন দেখাচ্ছিল। এখানে তো রিপালশন ইকুয়াল না, আইডেন্টিক্যাল না। এখানে এই টিক দেওয়া জায়গা রিপালশনের ভ্যালুগুলো বেশি, আর এদিকে যে ক্রস দিচ্ছি, ক্রস জায়গার ভ্যালু মানে ভ্যালুটা কম। ফলে এই এইচ এই বন্ড অ্যাঙ্গেল গুলো কমে যায়, কমে ভ্যালুটা দাঁড়ায় 107 ডিগ্রি। এটাই ভিএসিপিআর এর ফার্স্ট লতে বলা, যে অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু মিথেনের চেয়ে কমবে, কারণ ওখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের ভ্যালুটা হাইয়ার। তো ভ্যালুটা, একটা লোন পেয়ার আছে 2 ডিগ্রির মতো ডিক্রিজ করে, অ্যাপ্রক্স একটা পয়েন্টের ভ্যালু আছে, পয়েন্টের ভ্যালুটা ইগনোর করো, জাস্ট 107 ডিগ্রি। এবার যদি জলে যাও, জলে আরো অদ্ভুত। জলের দিকে তাকাও, জলের ক্ষেত্রে না, এই যে আমি এবারে অ্যারোটা দিলাম, ইয়েলো অ্যারো, বলো তো এই রিপালশনটার নাম আমরা কি দেব? লোন পেয়ার। লোন পেয়ার। লোন পেয়ার। ভাবো, এখানে 3 রকমের রিপালশন, এটা লোন পেয়ার, এই রিপালশনটা হয়ে যাচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার, এটা লোন পেয়ার বন্ড পেয়ার, আর এই রিপালশনটা তো শুধুমাত্র বন্ড পেয়ার। ভাবো, এটা স্ট্রংগেস্ট রিপালশন, তারপরে এটা, তারপরে এটা, ফলে এই বন্ড অ্যাঙ্গেলটা আরো কমে আসবে। তাই অ্যামোনিয়াতে যে অ্যাঙ্গেলের ভ্যালু, আমরা অ্যামোনিয়াতে যা পেয়েছি বন্ড অ্যাঙ্গেল 107, জলে গিয়ে তার চেয়েও কম আসবে, 104-এ গিয়ে দাঁড়াবে। তো পরীক্ষা এটাই প্রশ্ন করবে, মিথেন, অ্যামোনিয়া এবং ওয়াটার, এদের বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা কি হবে?
আমরা বলবো যে হ্যাঁ মিথেনের বন্ড অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি হবে 109, আর অ্যামোনিয়াতে তার চেয়ে একটুখানি কম 107, জলে গিয়ে আরেকটু কম। কারণ একটাই, এখানে কোনো লোন পেয়ার ছিল না, এখানে লোন পেয়ার একটা ছিল, এখানে লোন পেয়ার দুটো ছিল। তাহলে সেন্ট্রাল অ্যাটমের মাথায় যত বেশি বেশি লোন পেয়ার আসবে তার বন্ড অ্যাঙ্গেল তত কমবে, কারণ কি রিপালশনটা বাড়ে। দেখো তো প্রথম ক্রিটিক্যাল একটা অ্যানালাইসিস করলাম, এটা তোমাদের ক্লিয়ার না, ডাউট আছে বলো? যদি ডাউট না থাকে তাহলে আমি নেক্সট প্রসিড করবো। স্যার অ্যামোনিয়ার জায়গায় যদি ফসফিন নিই তাহলে কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ সেম হবে, থাকবে? ফসফিন নিলে একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা ভিএসসি পেয়ারের রুল নাম্বার 2 তে যাবো। ওকে, ভিএসসি পেয়ারের ওটা 1 বলবে না। ওকে স্যার। ওকে, বাকিরা আমাকে একটু বলুক যে ডাউট আছে না ক্লিয়ার একদম, না হলে আমি পরের পেজে চলে যাবো। না স্যার, ডাউট নেই। ডাউট নেই, চলো নেক্সট চলে আসি। এবার ধরো আমি পরীক্ষায় যে এই তিনটেই আসবে তার কিন্তু গ্যারান্টি নেই। ধরো পরীক্ষায় প্রশ্ন এরকম দিল, ধরো আমি তিনটে স্ট্রাকচার লিখছি আরেকবার, আমি একটাকে বললাম অ্যামোনিয়াম লিখলাম, আরেকটাকে ধরো অ্যামোনিয়াই রাখলাম, আরেকটা আমরা নিলাম NH2-। ওরা বললো চলো আমরা এদের তিনজনের বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা করে দেখাই। আমি কিন্তু কখনো প্রবলেম যে তোমাকে হুবহু কমন ফেলবো এটা আমি দাবি করি না, কমন কখনো ফেলা যায় না, কনসেপ্টটা কমন আসবে, কনসেপ্টটা চেনা লাগবে। ধরো আমি তোমাদেরকে দেখো একটু আগে কাদের কম্প্যারিজন করলাম, আমি একটু আগে মিথেনকে কম্পেয়ার করলাম উইথ অ্যামোনিয়া, তার সাথে উইথ ওয়াটার দিলাম। তো এটা সবার চেনা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটেই পরীক্ষায় আসে এবং এই তিনটে ছাত্ররা পারে। এখন ধরো তোমাদের ভাগ্য খুব খারাপ, এই তিনটে দিল না পরীক্ষা, এই তিনটের কম্প্যারিজন দিল। তা আমরা একদম ঘাবড়াবো না, আমি এদের প্রত্যেকের ইপি বিপি এলপি আগে ক্যালকুলেট করব। ফার্স্ট আমরা অ্যামোনিয়াতে চলে আসি, দেখবে খুব ভালো লাগবে, মজা লাগবে। চলো অ্যামোনিয়াতে আসো। বলো তো নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকা উচিত? নাইট্রোজেন গ্রুপ নাম্বার 15-এ থাকে, ওর ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন থাকবে, তো লিখে 5টা দিলাম স্যার। 5টা প্লাস। হাইড্রোজেন যেহেতু 4টা আছে, তো 4টা হাইড্রোজেন 4টাই বন্ড করবে। আমরা প্লাস দিয়েছি মানে একটা ইলেকট্রন কম আছে, ফলে 1 আমরা বাদ দেব। এটা করে দেখবে 8 আসে। সঙ্গে সঙ্গে তুমি বলবে স্যার তাহলে ইপির ভ্যালু তো 4ই হবে, নাইট্রোজেন 4টা আছে, সরি হাইড্রোজেন 4টা আছে, বিপি 4, আর ইপি থেকে বিপি কে বাদ দিলে ওর একটাও লোন পেয়ার থাকে না। তার মানে অ্যামোনিয়ামে একটাও লোন পেয়ার নেই। ইপির ভ্যালু যেহেতু 4 হয়েছে, আমরা sp3 বলবো। পিও টেট্রাহেড্রাল বানাও স্ট্রাকচারটা, এই দেখো পিও টেট্রাহেড্রাল। তার মানে মিথেনের যা স্ট্রাকচার অ্যামোনিয়ামের স্ট্রাকচারটাই, অ্যামোনিয়ামের প্রত্যেকটা জায়গা রিপালশন সেম আইডেন্টিক্যাল, লোন পেয়ার নেই একটাও, বন্ড পেয়ার রিপালশন। বলতে পারো মিথেনের বন্ড অ্যাঙ্গেল কেমন হওয়া উচিত? মিথেনের বন্ড অ্যাঙ্গেল কেমন হওয়া উচিত? দেখো 100, কেউ বলছে না কেন, আমি অবাক হলাম, আমি জানি তোমরা জানো উত্তরটা। 109 degree 28 minute. একদম অ্যামোনিয়াতে যা ছিল তাই হবে, কারণ এটাও পুরো অ্যামোনিয়ার মতন সিমেট্রিক্যাল স্ট্রাকচার, ওর তো কোনো লোন পেয়ারই নেই। এবার অ্যামোনিয়াটা অলরেডি বলে দিয়েছি, অ্যামোনিয়াটা আর বলবো না, অ্যামোনিয়া একটা লোন পেয়ার ছিল বলে 107 হয়েছে। এবারে আমি NH2- চলে যাই। NH2- যদি তোমরা আমার সামনে আজকে বসে থাকতে পড়তে আসতে, আমি তোমাদেরকে দিয়েই এটা করাতাম। এখন অনলাইনে তোমরা বললেও করবে কিনা আমি জানি না, আমরা ট্রাই করি আরেকবার। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5টা আছে, 5 লেখো। হাইড্রোজেন দুটোই দেবে ইলেকট্রন, এখানে না +1 করতে হয়, বলো কেন +1 কেন করতে হবে? স্যার একটা ইলেকট্রন নিয়ে মাইনাস হয়েছে। একদম নিয়ে মাইনাস হয়েছে, ফলে এখানেও তোমার ইলেকট্রন সংখ্যা দেখেছো কত এসছে, 8 এসছে। তাহলে আমি ইলেকট্রন পেয়ারের ভ্যালু করি, ইলেকট্রন পেয়ারের ভ্যালু 4 বেরোবে। বন্ড পেয়ার ইন্টারেস্টিং ভাবে দেখেছো, বন্ড পেয়ার দুটোই হয়, মাত্র দুটো নাইট্রোজেন আছে। আর যদি লোন পেয়ার করি, লোন পেয়ার 2 বেরোবে। দেখেছো পুরো স্ট্রাকচারটা জলের মতন, এখানে দুটো লোন পেয়ার আছে। ইলেকট্রন পেয়ারের ভ্যালুটা 4 এসছে বলে sp3 দিয়েছি, দুটো লোন পেয়ার বসাতে হয়। তার মানে জলেতে যেমন ছিল NH2 স্ট্রাকচার হুবহু তাই, এরও দুটো লোন পেয়ার ছিল। তার মানে এখানেও বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু কমবে, কমে 104-এর কাছাকাছি থাকবে। অর্থাৎ এদের তিনজনের মধ্যে যেমন রিলেশন ছিল, এদের তিনজনের মধ্যে রিলেশন সেম। তাই বলি ঘাবড়ানোর ব্যাপারই নেই, যা কনসেপ্ট দিচ্ছি এগুলো দিয়ে তোমরা সমস্ত কিছু অ্যান্সার করতে পারবে। এবার আমি ভিএসসি পেয়ারের আরেকটা ফর্মুলাতে চলে যাই, এটা গেল ভিএসসি পেয়ারের রুল নাম্বার 1। এবার রুল নাম্বার 2-তে যাওয়ার আগে তুমি দেখো এখানে আমি আরেকটা কথা লিখে রেখেছি, চলো এই প্রশ্নটার উত্তর তোমরা দেবে আমাকে। এখানে দেখো কি করা, লোন পেয়ার রিপালশনটা তো হাইয়েস্ট আমি বলেইছি। অড ইলেকট্রন বন্ড পেয়ার এটা তার মাঝখানে পড়ে, বন্ড পেয়ারটা আরো কম, মানে বন্ড পেয়ারের চেয়ে অড ইলেকট্রন বন্ড পেয়ারের রিপালশনটা হাই। এটা আমরা একটা অ্যাপ্লিকেশন একটু বাদে দেখাবো। আর এটাও তোমরা একটু পড়ে নাও, ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ডের রিপালশনটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ডের চেয়ে বেশি দেন সিঙ্গেল সিঙ্গেল। মানে আমার বক্তব্য, বন্ড যদি ডাবল বা ট্রিপল হয়
যেহেতু বেশি বেশি বন্ড, সো রিপালশন হাই। এটারও আমি অ্যাপ্লিকেশন একটু বাদে দেখাবো। এই পিডিএফটা খুব সুন্দর বানানো আছে, দেখবে প্রচুর অ্যাপ্লিকেশন দিয়েই পিডিএফটা করা। এবার এই তিনটে এক্সাম্পল আমার অলরেডি ডান, তো এগুলো তোমরা নিজেরা বাড়িতে আরেকবার ট্রাই করবে। এই পেজটা আমি ইচ্ছে করে ফাঁকা ছেড়ে দিলাম, তোমরা বাড়িতে যখন পড়বে নিজেরা ট্রাই করবে। আমি পরেরটায় চলে যাই। এই যে প্রবলেমটা, এটাকে একটা স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে দাও, এটা এত ইম্পর্টেন্ট প্রবলেম, বহুবার পরীক্ষায় এসছে। এখানে তিনটে মলিকিউল, একটা NO2 প্লাস বলছে, আরেকটা সিম্পল NO2 বলছি, আরেকটা আমরা NO2 মাইনাস বলছি। এদের তিনজনের বন্ড অ্যাঙ্গেলের একটা কম্প্যারিজন করতে বলেছে। তা আমি সবার আগে NO2 স্ট্রাকচারটা দেখি, বন্ড অ্যাঙ্গেলটা আমি পরে দেখে নেবো। আমরা প্রত্যেকটা স্ট্রাকচার VCPA দিয়ে করব। প্রথমে NO2 তে আসো। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে আছে 5টা ইলেকট্রন, দিলাম 5 বসিয়ে। অক্সিজেনের ভ্যালেন্সি যেহেতু 2, একটা অক্সিজেন 2টো করে ইলেকট্রন শেয়ার করে, তো দুটোর জন্য আমি 4 লিখলাম। প্লাস আছে বলে একটা ইলেকট্রন বাদ দিলাম। দেখবে এখানেও ঘুরে ফিরে তোমার 8 আসবে। 8 আসা মানে ইলেকট্রন পেয়ার 4ই বেরোবে। আচ্ছা, আমি যে একা একা মুখে মুখে বলে বলে করছি, তোমাদের অসুবিধে হলে একটু বলো, মানে তোমাদেরকে তো জিজ্ঞেস করে করা হচ্ছে না সব সময়, আমি নিজের মতো করে করে যাচ্ছি। তো যাই হোক, ইলেকট্রন পেয়ার 4 আছে। বন্ড পেয়ারটাও গুনে দেখি। দুটো অক্সিজেন দুটো দুটো করে 4টা বন্ড করবে, কারণ অক্সিজেন তো ভ্যালেন্সি 2 হয়। ফলে বন্ড পেয়ারও 4। আর লোন পেয়ারের সংখ্যা এখানে নেই, 4 থেকে 4 বাদ দিলে 0 হয়। আগের দিন যারা ক্লাসে ছিলে তারা জানো, অক্সিজেন থাকলে খুব সাবধান হতে বলেছিলাম, কারণ অক্সিজেনরা পাই বন্ড করে। আমি বলেছিলাম পাই বন্ডরা হাইব্রিডাইজেশনে যায় না, যেহেতু দুটো অক্সিজেন আছে, দুটো পাই বন্ড হাইব্রিডাইজেশন থেকে বাদ দেব। ফলে এই যে ইলেকট্রন পেয়ার 4 আছে, এখান থেকে দুটো পাই বন্ড বাদ দিয়ে দুটোর জন্য আমাকে হাইব্রিডাইজেশন করতে হবে sp। এবার sp মানে তো স্ট্রাকচার আমরা সবাই জানি লিনিয়ার হয়। তাহলে এর স্ট্রাকচার এরকম হবে, মাঝখানে নাইট্রোজেন, তার দুদিকে দুটো অক্সিজেনকে করে দাও, প্লাস দিয়ে দাও। সিমেট্রিক্যাল এবং পুরো লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার হলে বন্ড অ্যাঙ্গেল 180 হয়। যেহেতু কোনো লোন পেয়ার নেই, তাই ওর বন্ড অ্যাঙ্গেল যা হওয়ার কথা তাই হবে, এর কোনো রকম ডিফরমেশন হবে না। তাই দেখবে প্রবলেমে আমরা NO2 যেখানে লিখেছি NO2 প্লাস, তার পাশে 180 করা। আমার সবার কাছে প্রশ্ন থাকবে, NO2 প্লাসের যে 180, এই বন্ড অ্যাঙ্গেলটা আমরা কি করে বের করলাম, তোমরা আরেকবার একটু বলার চেষ্টা করো, মানে যদি বোঝো বলো স্যার বুঝে গেছি, না বুঝলে আমি আরেকবার বলবো। বলো NO2 প্লাসের বন্ড অ্যাঙ্গেল কেন 180, 180, এটা কি আমরা বুঝলাম? আচ্ছা, হ্যাঁ স্যার। চলো, বুঝেছি। এবার আমি NO2 মাইনাসে একটু যেতে চাই, চলো NO2 মাইনাসে যাই। NO2 মাইনাসেরটা একইভাবে করবো। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5টা দিয়ে দাও, অক্সিজেন দুটো দুটো করে 4টা, প্লাস একটা দিলাম। তার মানে টোটাল ইলেকট্রন কিন্তু এখানে 10 হয়ে গেল। আর 10 মানেই ইলেকট্রন পেয়ারের সংখ্যা বেরোবে 5, আর বন্ড পেয়ারের সংখ্যা বেরোবে 4। এখানে একটা এক্সট্রা লোন পেয়ার থাকছে। একই প্রশ্ন, 5-এর জন্য হাইব্রিডাইজেশন করা যাবে না, দুটো ইলেকট্রনকে আমরা বাদ দেবো এখান থেকে, সরি দুটো পাই বন্ড বাদ দেবো, দুটো পাই বন্ড বাদ দিয়ে 3-এর জন্য হাইব্রিডাইজেশন করব sp2। এবার sp2 হলে তো ইয়ে হয়, ট্রাইগোনাল প্ল্যানার হয়, একটা লোন পেয়ার থাকবে। তাহলে আমরা যদি নাইট্রোজেনের এদিকে লোন পেয়ার বসাই, তাহলে একটা অক্সিজেন যেহেতু মাইনাস আছে, একটা সিঙ্গেল বন্ড করো, একটা ডাবল বন্ড করো। এখন সবচেয়ে বড় প্রবলেম কি জানো, যদি স্ট্রাকচারটা sp2 এর জন্য ট্রাইগোনাল প্ল্যানার হতো, বন্ড অ্যাঙ্গেল 120 হওয়া উচিত ছিল। তোমরা বিষয়টা ভালো করে বোঝো, NO2 মাইনাসের বন্ড অ্যাঙ্গেল 120 হওয়া উচিত ছিল, কিন্তু কেন কম হয় জানো? তোমরা এইদিকে রিপালশনটার নাম বলো, এদিকে রিপালশনটার নাম বলো। চলো, রিপালশন নাম্বার 1, রিপালশন নাম্বার 2, আর রিপালশন নাম্বার বন্ড পেয়ার রিপালশন। হ্যাঁ, ঋদ্ধিমান 1 নাম্বার রিপালশনটার কি নাম দেবো? স্যার লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। গুড। 2 নাম্বার রিপালশনের নাম? লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। 3 নাম্বার রিপালশনের নাম? বন্ড পেয়ার রিপালশন। তাহলে কোন রিপালশনটা সব থেকে স্ট্রংগেস্ট? লোন পেয়ার বন্ড পেয়ার রিলেশন। ব্যাস, ওই জন্য দেখো ঋদ্ধিমানের কাছ থেকে আমি 3টে উত্তর বের করলাম। আমরা বুঝে গেছি যে 1 নাম্বার রিপালশন 2 নাম্বার রিপালশনের ভ্যালুটা স্ট্রঙ্গার দেন 3 নাম্বার রিপালশন। তাহলে 3 নাম্বার রিপালশন যদি উইকার হয়, এই বন্ড অ্যাঙ্গেল গুলো তো চেপে আসবেই। এটা স্ট্রঙ্গার, এটা স্ট্রঙ্গার, এটা উইকার, ফলে বন্ড অ্যাঙ্গেলটা চেপে 120-তে থাকতে পারে না, এটা 115-এ গিয়ে দাঁড়ায়। এই কারণে নাইট্রো যে এই যে অ্যানায়নটা লিখলাম NO2 মাইনাস, এর বন্ড অ্যাঙ্গেল 120 হওয়ার কথা, কিন্তু 120 হয় না, ও দাঁড়িয়ে যায় 115-এ গিয়ে দাঁড়ায়। এবার সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে NO2-র বন্ড অ্যাঙ্গেলটা করা, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। আমি একটা এক্সট্রা পেজ নিয়ে এর বন্ড অ্যাঙ্গেলটা তোমাদেরকে ডিসকাস করে দিই।
দেখো NO2 এর ক্ষেত্রে মুশকিল কি, এর আগের দিন যারা ক্লাস করেছে তারা জানে NO2 স্ট্রাকচার VCPA দিয়ে করা যাবে না, কারণ তোমরা দেখবে এটাতে অড নাম্বার ইলেকট্রন চলে আসে। তো ইলেকট্রন পেয়ার অড নাম্বার হলে করা যায় না। এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এরকম এরকম কিছু কিছু স্ট্রাকচার তোমাদেরকে মনে রাখতে হবে। একদিকে ডাবল বন্ডেড থাকে, একদিকে কোঅর্ডিনেট থাকে, আর এইদিকে ওর অ্যাকচুয়ালি একখানা ইলেকট্রন থাকে। লোন পেয়ার না, কিন্তু এটা অড ইলেকট্রন। এবার তোমরা আগের দিনের ক্লাস মনে করো, আমরা যদি মাঝখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন করি, অড ইলেকট্রনরা হাইব্রিডাইজেশনে যায় না। তাহলে এখানে একটা পাই বন্ড আছে যেটা হাইব্রিডাইজেশনে যাবে না, অর্থাৎ ওর একটা আর একটা দুটো হাইব্রিডাইজেশনে যাওয়ার কথা। এর হাইব্রিডাইজেশন কিন্তু sp হওয়ার কথা। আর sp হলে তো বন্ড অ্যাঙ্গেল 180 হয়, কিন্তু লক্ষ্য করেছো আমি 180 আঁকিনি, তার চেয়ে কম এঁকেছি। তার কারণ কি, এই অড ইলেকট্রন। তোমরা জানবে এই অড ইলেকট্রন আর বন্ড পেয়ারের রিপালশনের ভ্যালুটা বেশি। এই কারণে একে না লিনিয়ার হতে দেয়নি, এটা 180 ডিগ্রি করতে দেয়নি, কারণ কি একটা অড ইলেকট্রন আছে। এটা কমে দাঁড়িয়েছে 134 ডিগ্রিতে। তো এই ভ্যালুগুলো মনে রাখাটা সত্যিই ডিফিকাল্ট, এত ভ্যালু মনে রাখা যায় না, কিন্তু পরীক্ষায় সিম্পল আসবে। এদের তিনজনের বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা সাজিয়ে দেখাও। তা আমরা যেটা পেলাম মোটামুটি ভাবে, NO2 প্লাসের বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি পেলাম, তারপরে আমি সিম্পলি NO2 কে পেলাম, আর সবার লাস্টে আমরা পেলাম NO2 মাইনাস কে। তো এরকম ভাবে বন্ড অ্যাঙ্গেল গুলো সাজাতে হয়। এটা VCPA এর 1 নাম্বার থিওরির উপর বেস করে করা। এবার আমরা চলে যাব VCPA এর আরেকটা পোর্শনে। আরেকটা পোর্শন মানে ওই থিওরিতেই আসছি, আলাদা আলাদা কয়েকটা কম্পাউন্ড দেখাবো। তোমরা হয়তো বা, আচ্ছা তোমরা কি পুরো পিডিএফটা দেখতে পাচ্ছ, না কোনো কিছু জায়গা বাদ থাকছে? স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, ফাইন। দেখো সবার উপরে যেটা লেখা সেটা প্রোপাইন লেখা, আর একটা ইথিন লেখা, ইথেন লেখা। তো এবার এদের ক্ষেত্রে প্রোপাইন যদিও অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক আমাদের এখনো হয়নি, তো অর্গানিক যখন হবে তখন আমাদের আরো সহজ হবে বুঝতে। আমি তাও একটুখানি চেষ্টা করি। প্রোপাইন মানে হচ্ছে এটা, এদেরকে অ্যাকচুয়ালি অ্যালকাইন বলে। অ্যালকাইনে এই কার্বনটায় যাও, এই কার্বনটায় যাও, তাহলে পরিষ্কার বুঝে যাব। এর হাইব্রিডাইজেশন ভালো করে বোঝো sp, এরও হাইব্রিডাইজেশন sp। আমার প্রশ্ন, sp কেন হলো তোমরা একটু বোঝার চেষ্টা করো, বলো তো sp কেন হলো। আমি যদি মাঝখানে কার্বনটায় হাইব্রিডাইজেশনটা খুঁজতে যাই, দেখবে বাদিকে দুখানা পাই বন্ড আছে, তো পাই বন্ড তো হাইব্রিডাইজেশনে যায় না, বারে বারে বলেছি। তাহলে মাঝখানের একটা সিগমা, এদিকের একটা সিগমা, দুটোর জন্য sp, এবং ডান দিকের কার্বনটারও তাই। আর sp হলে সবাই জানে স্ট্রাকচার লিনিয়ার হয়, তাই এখানে দেখো বন্ড অ্যাঙ্গেল 180 লেখা। তো এটার জন্য আর এক্সট্রা কোনো VCPA এর রিপালশনের গল্প নেই, কারণ লিনিয়ার আছে স্ট্রাকচার, 180 হবে। ইথেনে চলে আসো। ইথিন দেখতে এরকম, সি ডাবল বন্ড সি আছে। ইথিন মানে অ্যাকচুয়ালি অ্যালকিন হয় ওরা। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে। লক্ষ্য করে দেখবে এখানেও কোনো লোন পেয়ার নেই। আর এই কার্বনটা আছে sp2 হাইব্রিডাইজড। sp2 হলে তো ট্রাইগোনাল প্ল্যানার হয়, বন্ড অ্যাঙ্গেল 120 হয়, ফলে চোখ বন্ধ করে 120 লিখবো। যেহেতু লোন পেয়ার নেই তাই কোনো এক্সেপশন নেই। আর ইথেনের ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমরা জানো কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটাও আমরা করে দিয়েছিলাম এর আগের দিন। কার্বন ডাইঅক্সাইড এই যে এরকম দেখতে, এরও কার্বনের হাইব্রিডাইজেশনটা sp ছিল। sp মানে তো 180 ডিগ্রি লিনিয়ার ছিল। একমাত্র প্রবলেম হচ্ছে ইথেনের ক্ষেত্রে যেটা সমস্যা, ইথেনের স্ট্রাকচারটা আমি একটু করে দেখাচ্ছি। ইথেনের স্ট্রাকচারটা এরকম দেখতে। ইথেনের কার্বন গুলো সব sp3 হাইব্রিডাইজেশনে আছে, এবং এরও তাই, এরও স্ট্রাকচার গুলো সব এরকম ভাবে sp3 তে আছে। এবার তোমরা জানো sp3 হলে এর তো বন্ড অ্যাঙ্গেল 109 হওয়ার কথা, স্টিল 109 না হয়ে খানিকটা কমেছে। তার কারণ কি, এখানে না মিথেনের মতন সবগুলো আইডেন্টিক্যাল কার্বন হাইড্রোজেন বন্ড না। এই বন্ডগুলো সবই কার্বন হাইড্রোজেন বন্ড, কিন্তু এই বন্ডটা কার্বন কার্বন বন্ড। ফলে এখানে না রিপালশনটা খানিকটা স্ট্রঙ্গার, মানে এই রিপালশন গুলো একটুখানি বেশি, এই রিপালশন গুলো আর এই রিপালশন গুলো কম, কারণ এগুলো হাইড্রোজেনের সাথে তো এই ইলেকট্রন গুলো অনেকটা কার্বনের দিকে সরে থাকে। ওই জন্য 109 না হয়ে এটা চেপে 105-এ গিয়ে দাঁড়ায়। যদিও লোন পেয়ার নেই, তাও আইডেন্টিক্যাল বন্ড না থাকার কারণে এদের মধ্যে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট হয় না, তাই এটা 105 হয়। আর যদি এই অ্যাঙ্গেল গুলো আমরা মেজার করি, এগুলো আমরা দেখবো 109-এর চেয়ে একটু ওপরে যাবে। তো এগুলো একটু জটিল, এগুলো সবসময় পরীক্ষায় দেয় না, পরীক্ষায় যে এই কেসগুলোই জেনারেলি দিয়ে থাকে। পরেরটা, এটা যেমন খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় এসছে। আচ্ছা শুনে নাও, এখানে না আর 10 মিনিট দেখাচ্ছে ক্লাসটা, তোমরা লিভ করবে না, 10 মিনিট পরে ক্লাসটা শেষ হবে অটোমেটিক, কারণ জুমের একটা টাইম লিমিট থাকে। আমি ক্লাসটা শেষ হলে আরেকটা লিঙ্ক তোমাদেরকে পাঠাবো, সেই লিঙ্কে আরেকবার জয়েন করবো। এবার দেখো, এই যে কম্পাউন্ডটা এখানে আঁকা, এই কম্পাউন্ডটা আমি আরেকবার তোমাদের সামনে এঁকে দেখাই। আগে ওর জেনারেল ফর্মুলাটা লিখি। এটাকে অ্যাকচুয়ালি এরকম বলে HCHO। তোমরা HCHO কেউ নাম বলতে পারো?
চলো ট্রাই করো HCHO এর নাম। HCHO কে বলে ফরম্যালডিহাইড, এর নাম ফরম্যালডিহাইড। আমি ফরম্যালডিহাইডের স্ট্রাকচারটা ভেঙে ভেঙে লিখলাম। কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে, আর এইদিকে দুখানা হাইড্রোজেন থাকে, কার্বন হাইড্রোজেন এরকম থাকে। এখন ফরম্যালডিহাইডের কার্বনের যদি হাইব্রিডাইজেশন খুঁজি, আমার প্রশ্ন থাকবে তোমাদের কাছে, ফরম্যালডিহাইডের কার্বনের হাইব্রিডাইজেশন কত? যে টেকনিকটা শিখিয়েছি সেই টেকনিক অ্যাপ্লাই করে বলো হাইব্রিডাইজেশনটা। চলো আমি হেল্প করছি। স্যার sp2। এই তো স্নেহায়ু বলে দিয়েছি sp2, ভেরি গুড স্নেহায়ু। বাকিরা, আচ্ছা বাকিরা কেন বলছো না বলো তো? এই বন্ডটা সিগমা বন্ড, এটা কনসিডার করব, এটা কনসিডার করব, দুটো বন্ডস কনসিডার হবে কারণ সিগমা। আর এইদিকে পাই বন্ড একটা আছে, এই বন্ড কনসিডার হয় না, একটা বন্ডই সিগমা, এ কনসিডার হবে। ফলে তিনটে বন্ড কনসিডার হবে sp2। sp2 হলে জানো সবগুলো অ্যাঙ্গেল 120 হওয়ার কথা, কিন্তু আমরা দেখবো এখানে সব অ্যাঙ্গেল 120 নেই। কারণটা বলি, এইদিকে যে রিপালশনটা, আমি একটা কালার ইউজ করছি, কালারটা দেখে নাও। এই যে পিঙ্ক জায়গার যে রিপালশন, এটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড রিপালশন। এই দিকেরটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, আর এই বন্ডটা সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। বলতো কোন রিপালশনটা এখানে উইক আছে? দেখবে ভিসিপি এর সিঙ্গেল যে সিঙ্গেল। হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল রিপালশনটা উইক আছে। তাহলে ও যদি উইক হয় বন্ড অ্যাঙ্গেল তো কমবেই। অর্থাৎ এখানে আমি দুটো অ্যাঙ্গেলকে আলফা বিটা দিয়ে বলছি, আর একটা অ্যাঙ্গেলকে গামা দিয়ে বলছি। এখানে আমরা যদি রিলেশন করি আলফা বিটা গামার মধ্যে, আমরা বলবো আলফা আর বিটা এরা সমান হবে, কিন্তু এরা দুজনেই বড় হবে র্যাদার দ্যান গামা। তারপরে গামার ভ্যালুটা সবচেয়ে কম হবে। এই যে এরকম ছোট ছোট প্রশ্ন ভিএসএপিআর থেকে আসে। আশা করি তোমরা এবার বাকিটা হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা এইটুকু পর্যন্ত যা যা বোঝালাম, তোমাদের ডাউট আছে না ক্লিয়ার আছে একদম? স্যার ইথেনটাতে একটু ডাউট ছিল। ইথেনটাতে কি হয় জানো স্নেহায়ু? ইথেনের মেন ব্যাপারটা হচ্ছে এই যে বন্ডটা, এই বন্ডটা অ্যাকচুয়ালি sp3 সিগমা, আর এই বন্ডগুলো sp3s 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 সিগমা। তুমি নিজেই প্র্যাকটিক্যালি ভাবো, sp3 অরবিটালের যা সাইজ যতটা বড়, s অরবিটাল কি তত বড়? একদম না, s অরবিটাল খুবই ছোট। ফলে এই বন্ডগুলো না, এই বন্ডের ইলেকট্রনগুলো কার কাছাকাছি গেছে, এই বন্ডের মানে এই বন্ড লেন্থটাই না কম। আর এদের না ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা বেশি, ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকার কারণে এদের মধ্যে রিপালশনটা বেড়েছে, এই কারণে এই বন্ডগুলো কমে যায়, আর কিছু না। সিমেট্রিক্যাল হলে একই রকম থাকতো, যেহেতু সবাই সেম না, ওই জন্য রিপালশনটা এদিকটা রিপালশনটা বেশি, এইদিকে রিপালশনটা কম, তাই বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়। আচ্ছা আমি নেক্সট প্রসিড করি আরেকটা থিওরিতে। ওকে, নেক্সট হচ্ছে আমি এখানে পরপর কতগুলো কম্পাউন্ড লিখে রেখেছি, এই কম্পাউন্ডগুলোকে আমি আরেকবার তুলবো, আমি এই দুটোকে নিয়ে ডিসকাস করবো। সবার আগে আমরা অ্যামোনিয়া স্ট্রাকচারটা আরেকবার লিখি, যেহেতু অ্যামোনিয়া আমরা পড়ে ফেলেছি। তো অ্যামোনিয়া স্ট্রাকচারটা এখন আমি একবারে লিখে দেবো, এটা পিরামিডাল স্ট্রাকচার, একখানা লোন পেয়ার অ্যামোনিয়াতে আছে। আমার তোমাদের কাছে প্রশ্ন থাকবে, অ্যামোনিয়াতে এই বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা আমরা কত বের করেছিলাম, দেখি কার মনে আছে দেখি। এই বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা কত বেরিয়েছিল? স্যার 107। 107। ভেরি গুড, 107 ডিগ্রি বেরিয়েছিল বন্ড অ্যাঙ্গেল। তোমরা কেউ বলতে পারো অ্যামোনিয়া আর ফসফিনের স্ট্রাকচার সেম না, একই না আলাদা? অ্যামোনিয়া স্ট্রাকচার তো আমরা করেছি, ফসফিনটা আমি বলিনি। ফসফিনটা তোমরা বলো তো সেম না আলাদা? স্যার একই হওয়া সীমিত উচিত। হওয়ার কথা। সেমই তো হওয়ার কথা, কারণ ওরা একই গ্রুপে বিলং করে। আমি ফসফিনের স্ট্রাকচারটা যদি আঁকি, দেখবে সেম স্ট্রাকচার আছে, এইখানে লোন পেয়ার আছে, আর হাইড্রোজেন গুলো সেম ভাবে আছে। এখন প্রশ্ন, যেহেতু স্ট্রাকচার সেম, এরও তোমরা গুনে গুনে দেখবে ফসফিনে EP4 আছে, ফসফিনে BP3 আছে, ইভেন ফসফিনে LP1 আছে, নাইট্রোজেনের সাথে হুবহু সেম। এর বন্ড অ্যাঙ্গেল 107 আছে, ফসফিনে বন্ড অ্যাঙ্গেল 107 হয় না, অনেকটা কমে, দেখো ভাবো কমে 93.8-এ দাঁড়ায়। এর এক্সপ্লানেশন আমরা ভিএসিপিআর এর রুল নাম্বার 2 তে দেবো। দেখো ভিএসিপিআর কি বলছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন বলতে পারো কার ইলেকট্রোনেগেটিভিটি হাই? নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি আমরা পিরিয়ডিক টেবিলে পড়িয়েছি, আমি ওখানে বারে বারে বলেছি ফন্টটা মনে রাখতে। হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন হয়, তারপর অক্সিজেন, নাইট্রোজেনের হবে। নাইট্রোজেনের হবে। এবার দেখো নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি হাই, এই এই জায়গায় হাইড্রোজেন, আমি আবার অন্য একটা কালি ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হয়। মনে করো এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, এই ডট দুটো অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন রিপ্রেজেন্ট করে, একটা হাইড্রোজেনের ইলেকট্রন, একটা নাইট্রোজেনের ইলেকট্রন। নর্মাল কনসেপ্ট, যখন কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় এই দুটো ইলেকট্রন দুজনের ইকুয়ালি ইউজ করার কথা। ভালো করে বুঝবে কিন্তু, কোভ্যালেন্ট বন্ড বানিয়েছে হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে, এই দুটো ইলেকট্রন দুজনেরই ইকুয়ালি ইউজ করার কথা। কিন্তু যেহেতু ওর ইলেকট্রোনেগেটিভিটি হাই,
নাইট্রোজেন করে কি এই ইলেকট্রনটাকে নিজের কাছাকাছি নিয়ে চলে যায়। এখানেও তাই, ইলেকট্রনগুলোকে নিজের কাছাকাছি না, ইলেকট্রনগুলোকে নিজের কাছাকাছি নেয়। তোমরা ছবিটা ভালো করে বোঝো, নাইট্রোজেন দুটো ইলেকট্রনকে নিজের কাছাকাছি নিয়ে গেল। ফসফরাস আবার এতটা পারে না। ফসফরাস আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, ফলে এদের ক্ষেত্রে ইলেকট্রনগুলো বন্ডের মাঝামাঝি থাকে। এখন নিজেরা ভাবো, এখানকার ডিস্টেন্স আর এখানকার ডিস্টেন্স, বলো তো কোন ডিস্টেন্সটা কম? বাঁদিকেরটা না ডান দিকেরটা, মানে অ্যামোনিয়া না ফসফেট, কোন ডিস্টেন্সটা কম? নাইট্রোজেনেরটা। নাইট্রোজেনেরটা কম, গুড। নাইট্রোজেনের যেহেতু ডিস্টেন্সটা কম, আর ডিস্টেন্স কম হলে তো রিপালশন বাড়ে, ফলে এখানকার রিপালশনটা বেশি, বন্ড অ্যাঙ্গেল 107। ফসফিনে না এই রিপালশনটা আরো ডিক্রিজ করে, যেহেতু ডিক্রিজ করে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে। তুমি যদি পরেরটায় যাও দেখবে বন্ড অ্যাঙ্গেল আরেকটু ডিক্রিজ করেছে, আরো ডিক্রিজ, আরো ডিক্রিজ। অর্থাৎ আমি যদি গ্রুপ ওয়াইজ নাইট্রোজেন, ফসফরাস, তারপরে যাই আর্সেনিকে, যাই অ্যান্টিমনিতে, যাই আর বিসমাতে যাই, আমি যদি ডাউন দ্য গ্রুপ যাই, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি কমে, পরিষ্কার তোমরা অ্যান্সার দেবে স্যার বন্ড অ্যাঙ্গেল কমবে। এটাই ভিসি পেয়ারের রুল নাম্বার 2। তাহলে রুল নাম্বার 2টা অ্যাজ এ রুল পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, রাইট ডাউন দ্য রুল অফ ভিসি পেয়ার। ওই 2 নম্বর রুল যদি লিখতে বলে, তোমরা বলবে যে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি ডিক্রিজ করে, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করবে। পরিষ্কার এক্সাম্পল এটা। এবার একটাই আসবে তার গ্যারেন্টি নেই। আমি আরেকটা প্রবলেম তোমাদের দিতে পারি। ধরো পরীক্ষায় বললো যে চলো তো আমরা জল লিখি আর H2S লিখি। আমি দুটোর স্ট্রাকচারটা বলি, আমার কাছে আরো অপশন আছে, আমরা H2ACও লিখতে পারি। তা আমি প্রথমে জলের স্ট্রাকচারটা ড্র করি। জল দেখতে বেন্ট লাইক স্ট্রাকচার বা ভি শেপ, এরকম ভাবে দেখতে হয় জল। এদিকে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, আর এইদিকে একখানা লোন পেয়ার হয়, এইদিকে একখানা লোন পেয়ার হয়। বলো তো জলের অ্যাঙ্গেলটা আমরা একটু আগে করেছিলাম, কত পেয়েছিলাম? জলের বন্ড অ্যাঙ্গেলটা আমরা পেয়েছিলাম 104 ডিগ্রি। হ্যাঁ, এটা জলের বন্ড অ্যাঙ্গেল ছিল। এখন প্রশ্ন, সালফারেরও তো H2S এরও তো স্ট্রাকচার সেমই ছিল, যদিও এটা আমি এখানে ভ্যালুগুলোকে উল্লেখ করিনি। এরও দুটো লোন পেয়ার আছে। এর বন্ড অ্যাঙ্গেল কি 104 হবে? অ্যান্সার হবে না। এখানেও ভিএসি পেয়ারের সেকেন্ড থিওরি খাটবে, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তার মানে ওর যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, ও বন্ডের ইলেকট্রনগুলোকে ওর কাছাকাছি নিয়ে চলে যাবে, এদের মধ্যে ডিস্টেন্সটা কম। আর সালফার তো অতটা কাছাকাছি নিতে পারে না, অনেকটা দূরে থাকে। ডিস্টেন্স বাড়া মানে রিপালশনটা কমে যাওয়া, রিপালশন কমা মানে বন্ড অ্যাঙ্গেল কমা। তার মানে জলের বন্ড অ্যাঙ্গেলটাই বেশি হয়, H2S এরটা একটু কম, H2S এরটা আর একটু কম। বলো তো ভিসিপি এর 2 নম্বর রুলস আমাদের ক্লিয়ার না ডাউট আছে? মাথায় রাখবে, যদি সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কমে, বন্ড অ্যাঙ্গেল কমতে বাধ্য, আর অন্য কোনো যুক্তি এখানে খাটবে না। এবারে আমি, আচ্ছা হ্যাঁ, তোমাদের ফিডব্যাকটা নেই, ক্লিয়ার আছে না ডাউট আছে? স্যার ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে। এই দেখো এখানে আমি এই এক্সাম্পল গুলো দিয়েই দিয়েছি। জলের 104 আছে, H2S এর দেখেছো অনেকটা কম, 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 কম। তো এরকম ভাবে বন্ড অ্যাঙ্গেল কমতে থাকে। এটাও ভিএসি পেয়ারের রুল নাম্বার 2। এবারে এই জায়গাটা চলে আসি, যদিও এগুলো নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ এখানে না কোনো এক্সেপশন নেই। আমি বলছি কেন, চলো এইচএফ এ আসো। তোমরা যদি এইচএফ এর স্ট্রাকচারটা দেখো, এইচএফ এর স্ট্রাকচারটা এরকম একেবারে লিনিয়ার স্ট্রাকচার, বুঝলে? এই সেল এর স্ট্রাকচারটাও তাই। যেখানে স্ট্রাকচার লিনিয়ার, সেখানে না অ্যাঙ্গেলের আর কোনো ভেরিয়েশন নেই, অ্যাঙ্গেলটা 180 হবে। তাই এদের সবার বন্ড অ্যাঙ্গেল ইকুয়াল, এখানে কোনো কম নেই, বেশি নেই। এখানে ইলেকট্রোনেগেটিভিটি ম্যাটার করে না। যদি পরের এক্সাম্পলটায় যাও, চলো মিথেনে আসি। দেখবে মিথেনের স্ট্রাকচারে কোনো লোন পেয়ারই নেই, পুরো সিমেট্রিক্যাল স্ট্রাকচার। মিথেনের কার্বনের জায়গায় যদি সিলিকন দিয়ে দাও, পুরো সিমেট্রিক্যাল স্ট্রাকচার। যার লোন পেয়ার নেই, তাদের তো সমস্ত অ্যাঙ্গেল গুলো সেম টাইপের অ্যাঙ্গেল, সবই বন্ড পেয়ার রিপালশন দাঁড়াচ্ছে। ফলে আইডেন্টিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি ম্যাটার করে না। তোমরা কিন্তু বলো না যে মিথেনের চেয়ে এর বন্ড অ্যাঙ্গেলটা কম, কারণ কি এটা তো সিমেট্রিক্যাল, লোন পেয়ারই নেই এদের। তাই রিপালশন সবার ক্ষেত্রে একই আছে, এদের সবার বন্ড অ্যাঙ্গেল আমরা ইকুয়াল বলবো। তাহলে ভিএসি পেয়ারের যে রুল আমি এই পেজে বললাম, সেই রুল কিন্তু এই পেজে অ্যাপ্লিকেবল হলো না। বলতো কেন? এই যে কার্বনের হাইড্রাইড গুলো বা গ্রুপ 14 এর হাইড্রাইড, এদের ক্ষেত্রে ভিএসি পেয়ারের 2 নম্বর রুল অ্যাপ্লিকেবল হলো না। কারণটা কি বললাম? লোন পেয়ার নেই। স্যার লোন পেয়ার নেই। হ্যাঁ, লোন পেয়ার না থাকলে না এত কিছু ধরবই না। লোন পেয়ার না থাকা মানে সিমেট্রিক্যাল স্ট্রাকচার, তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করে দাও যে না, ওদের বন্ড অ্যাঙ্গেল গুলো আইডেন্টিক্যাল হবে। যদি পরেরটায় স্যার চলে এটা কি যাই। ফার্স্ট ল এরই পার্ট? হ্যাঁ, কি বললে আরেকবার বলো। মানে স্যার বন্ড পেয়ার থাকলে যে ওদের